গুড মর্নিং এভরিওয়ান। ডব্লিউবিসিএস 2024 প্রিলিমস যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে গেছে, সেই পরীক্ষার কোয়েশ্চেন পেপার নিয়ে আজকের একটু আলোচনা করব। আনসার কোনগুলো হবে এবং তার সাথে বেশ কিছু এক্সপ্লেনেশন এখানে দেয়া হবে। যে প্রশ্নগুলোর এক্সপ্লেনেশন দেয়া নেই, একদম ইনফরমেশন বেসড কোয়েশ্চেন, সেইগুলো আমরা অত এক্সপ্লেন করব না। তাহলে শুরু করা যাক। এখানে যে সেটটা নিয়ে আমরা এক্সপ্লেন করব সেটা হলো সেট এ। ওকে, সেট এ নিয়ে আমরা এক্সপ্লেন করব। আচ্ছা, প্রথমেই ইংলিশ প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে। এখানে জানতে চাওয়া হয়েছে মেমোরেবিলিয়া রেফার্স টু। চারটে অপশন গো থ্রু করলে আমরা অবভিয়াসলি বুঝতে পারছি এখানে রাইট আনসার হবে অপশান ডি, মেমোরিজ অফ অবজেক্টস কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্কস উইথ পিপল অর ইভেন্টস। নেক্সট আমি যদি যাই, তাহলে এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চাওয়া হয়েছে এবং সেটা যেটা বলা হয়েছে দেয়ার ইজ এ বুক শপ ক্লোজ। আচ্ছা, এই প্রশ্নগুলো আলোচনা করার সময় আমি একটু পাশে লিখে যাব যে কোনগুলো ইজি, মডারেট বা টাফ লেভেলের প্রশ্ন ছিল। এটা কিন্তু ইজি লেভেলের প্রশ্ন ছিল, ঠিক আছে। এরপরে যদি আমি সেকেন্ড প্রশ্নটায় আসি, দেয়ার ইজ এ বুক শপ ক্লোজ। আচ্ছা, এখানে কিন্তু একটু ভাবলে এটা বোঝা যাবে যে মানে যদি অ্যাপ্রোপ্রিয়েট এটা জানা নাও থাকে, ক্লোজ ইন বা ক্লোজ বাইয়ের মধ্যে কোনো কনফিউশন হয়, তাহলে কিন্তু নিয়ার বাই এই যে শব্দগুলো থেকে প্রেডিক্ট করা যায় যে এখানে আনসার হবে ক্লোজ বাই। তবু এই প্রশ্নটা আমি বলবো মডারেট লেভেলের। 3 নম্বর যদি আমি আসি, তাহলে দেখা যাচ্ছে এখানে হি বিটস অফ মোর দ্যান হি কুড চিউ। এটার মানে জানতে চাওয়া হয়েছে। চারটে অপশন গো থ্রু করলে অবশ্যই এখানে আনসার হবে হি টুক আপ মোর ওয়ার্ক দেন হি কুড হ্যান্ডেল। এই কোশ্চেনটা কিন্তু পারার মতো প্রশ্ন, এটাকে আমি ইজি রাখবো। আচ্ছা, এরপর যদি আমি 4-এ আসি, এখানে দেখো কি বলেছে, অল দ্য মেম্বার্স আর রিকোয়েস্টেড টু ড্যাশ টু দ্য রুলস অফ দ্য অ্যাসোসিয়েশন। আচ্ছা, এইখানে কিন্তু অনেকের একটু সমস্যা হতে পারে। কমপ্লাই বা কনফার্মের মধ্যে, কারণ অ্যাভয়েডের পরে বাই হয়, ঠিক আছে, বাট কমপ্লাই কনফার্মের মধ্যে একটু সমস্যা হতে পারে। এখানে রাইট আনসার হবে কনফার্ম। এটাকে আমি জানা না থাকলে একটু করতে অসুবিধা হবে, তাই আমি হার্ড লেভেলের মধ্যে রাখলাম। আচ্ছা, এরপর যদি আমি কোয়েশ্চেন নাম্বার 5-এ আসি, তাহলে আমাকে একটা শব্দের সিনোনিম জানতে চাওয়া হয়েছে, বলা যেতে পারে, বা প্রপার মানে কি। প্রিপস্টেরাসের মানে জানতে চাওয়া হয়েছে। দ্য হোল আইডিয়া ইজ কোয়াইট প্রিপস্টেরাস। এখানে রাইট আনসার অবশ্যই হবে আনবিলিভেবল অর আনরিজনেবল, ঠিক আছে। এটাও কিন্তু এক্স্যাক্টলি মানেটা না জানলে একটু করা মুশকিল, তাই আমি এটাকে হার্টের মধ্যেই রাখলাম। আচ্ছা, পরে যদি আমি আসি কোশ্চেন নাম্বার 6-এ, পোলাইটনেস কস্ট লিটিল বা ডিএলস মাছ। এইখানে কিন্তু যদি অপশান গো থ্রু করা যায়, তাহলে মানে আমরা দেখছি যে রাইট আনসার হচ্ছে অবশ্যই অপশান বি। এটার সাথে অপশান ডি নিয়ে একটু কনফিউশন হতে পারে হয়তো, কিন্তু অবশ্যই মানে ভালো করে ভাবলে এটা বোঝা যাবে। এটাকে আমি মডারেট লেভেলের মধ্যে রাখবো এই প্রশ্নটাকে। আচ্ছা, আই ওয়ান্ট টু গো টু দ্য পার্ক ড্যাশ দ্য ওয়েদার ইজ ব্যাড। আই ওয়ান্ট টু গো টু দ্য পার্ক ড্যাশ দ্য ওয়েদার ইজ ব্যাড। এখানে অবশ্যই আনসার হবে অলদো। ইন স্পাইট অফ এর সাথে একটু কনফিউশন হতে পারে, তাই এটাও মডারেট লেভেল করা যেতে পারে। বেশ। আচ্ছা, এরপর যদি আমি আসি কোয়েশ্চেন নাম্বার 8-এ, একটা প্যাসিভ ভয়েস মানে হচ্ছে করতে হবে অ্যাক্টিভ থেকে। এটা কিন্তু আমি বলবো ইজি ছিল, পরিষ্কার। অপশানগুলো গো থ্রু করলে যারা ভয়েসের রুল জানো, আমাদের যে স্মার্ট গাইডেন্সের ক্লাস, সেখানেও সপ্তর্ষি স্যার খুব ভালো করে করিয়ে দিয়েছেন। সেখানে কিন্তু অবশ্যই এখানে আনসার হয়ে যাচ্ছে অপশান বি, দ্য ইম্পসিবল ওয়াজ মেড পসিবল বাই নেপোলিয়ান। এটা নিঃসন্দেহে ইজি টাইপের প্রশ্ন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9, দ্য আন্ডারটেকার ইজ ওয়ান হু মেক্স অ্যারেঞ্জমেন্ট ফর ফিউনারালস। এই কোশ্চেনটা বেশিরভাগই পেরেছে, তবু আমি এটাকে মডারেট টাইপের মধ্যে মানে হচ্ছে রাখলাম। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 10 বলছে হি লাভড ওয়ারিং
আউটল্যান্ডিশ ক্লোথস, এখানে অবশ্যই আউটল্যান্ডিশের মানে আসছে ওয়ার্ড বা অফবিট। ওয়ার্ড বা অফবিট হবে এখানে রাইট অ্যান্সার। এটাকে আমি মডারেট লেভেলের মধ্যে রাখবো। দেখো, যারা ইংলিশে স্ট্রং বা ইংলিশ নিয়ে চর্চা করে তারা অনেক সময় অনেক কিছু পারবে, বাট আমি জেনারেল সবার কথা ভেবেই ইজি, হার্ড বা মডারেট এটা কিন্তু মার্কটা করছি। অনেকে মনে হতেই পারে এটা তো ইজি, কারণ সে হয়তো ওয়ার্ডটা জানে। আচ্ছা, হার বুক ইজ আ ড্যাশ টু হার টিচার। নেক্সট কোয়েশ্চেন, অবশ্যই এখানে আনসার হবে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হবে এখানে আনসার। অপশান বি কিন্তু হবে না, মানে কমপ্লিমেন্ট শব্দটার স্পেলিং আলাদা আছে, ওই মানেটা হচ্ছে পরিপূরক, কিন্তু এখানে কমপ্লিমেন্ট অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এটা কিন্তু আমি বলবো ইজি টাইপের, যারা WBCS পরীক্ষায় বসছে তাদের কিন্তু এটা পারা উচিত। আচ্ছা, এরপর যদি আমি আসি কোয়েশ্চেন 12-এ, কিউরিসিটি কিল্ড দ্য ক্যাট, এখানে 4টে অপশান গ্রো থ্রু করলে পরিষ্কার বুঝতে পারবে এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এটাও কিন্তু ইজি লেভেলের প্রশ্ন। আচ্ছা, আই ড্যাশ সুইম, এখানে একটা এ দিয়ে ফিল আপ করতে বলেছে মডাল অক্সিলারিস দিয়ে, এবং তার মানে এবিলিটি বোঝাচ্ছে, তাহলে অবশ্যই এখানে আনসার হয়ে যাবে ক্যান। এটাও কিন্তু যথেষ্ট ইজি টাইপের প্রশ্ন। আচ্ছা, এরপর যদি আমি আসি কোয়েশ্চেন নাম্বার 14, এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, যেটা রিকোয়েস্ট সেন্সে হবে। এখানে কুড ছাড়া বুঝতেই পারছো, মানে যারা তোমরা ইংলিশ একটু প্রিপারেশন নিয়েছো, কুড ছাড়া এটা হতেই পারে না। আমাদের স্মার্ট গাইডেন্সের ক্লাসেও কিন্তু এইগুলো নিয়ে বারংবার আলোচনা করা হয়েছে, তোমরা স্যার করিয়েছেন। আচ্ছা, এটাও কিন্তু ইজি লেভেলের প্রশ্ন আমি বলবো। আচ্ছা, এরপর যদি আমি 15-তে আসি, দেখো রাউন্ড দ্য কর্নার। রাউন্ড দ্য কর্নারের মানে নিঃসন্দেহে হয়ে যাবে নিয়ার। এখানেও কিন্তু হাতি গড়া কিছু নেই এই প্রশ্নটার মধ্যে, ইজি টাইপের প্রশ্ন এগুলো। একটা কথা মনে রাখতে হবে তোমাদের, যে WBCS-এ মানে যারা পরীক্ষা দিচ্ছে 1,80,000 মধ্যে, আমি যদি বলি মোটামুটি হবে 1,20,000-30 পরীক্ষা দিয়েছিল, সেখান থেকে প্রিলিম পাস করাবে কিন্তু খুব বেশি হলে হয়তো যা ট্রেন্ড আমরা দেখেছি সেখান থেকে হয়তো 5,000-এর কাছাকাছি। তাহলে যে 5,000 পারবে তাদের রেসপেক্টেই কিন্তু বলা হচ্ছে যে ইজি বা হচ্ছে মডারেট বা হার্ড। কারণ দেখো, 1,30,000-এর মধ্যে যদি 1,25,000 না পড়ে তাতে পিএসসির কিচ্ছু এসে যায় না। 5,000-কে নিয়েই তারা কিন্তু মেন্সে মানে হচ্ছে বসবে। সুতরাং এই যে প্রশ্নগুলো রাউন্ড দ্য কর্নার, এগুলো যদি কেউ বলে হচ্ছে তার টাফ লেগেছে, তাহলে কিন্তু সে মেন্সে বসার পক্ষে তার একটু সমস্যা আছেই বলা হবে। তাই এই প্রশ্নগুলোকে ইজি ধরতেই হবে কিন্তু। ওকে, আচ্ছা, এরপরে আসি হচ্ছে 16। মনে রাখতে হবে স্টেট লেভেলে কিন্তু সব থেকে আমাদের কঠিন পরীক্ষা হচ্ছে এই WBCS, ঠিক আছে? তো সেইখানের দিকে তাকিয়ে যদি আমি দেখি, তাহলে কিন্তু এই পরীক্ষাটার যে লেভেল সেটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড হওয়াই উচিত। আচ্ছা, এরপরে দেখো 16 যদি আমি বলি, কি আনসার হচ্ছে দে আর গোয়িং অন আ ভ্যাকেশন, তারপরে ড্যাশ আছে দে হ্যাভ নট ডিসাইডেড দ্য ডেস্টিনেশন। এখানে অবশ্যই আনসার হয়ে যাচ্ছে দো ছাড়া দেখো আর কিছু যাচ্ছেই না এখানে। এটাও ইজি টাইপের প্রশ্ন। আচ্ছা, 17-তে যদি আমি আসি, কোশ্চেন নাম্বার 70-তে, ফিলিয়াল, চিলড্রেন শুড নট ফরগেট দেয়ার ফিলিয়াল ডিউটি টুয়ার্ডস পেরেন্টস। এই কোশ্চেনটা আমি বলবো জানা না থাকলে একটু অসুবিধা হতে পারে, তাই এটাকে আমি হার্টের মধ্যেই রাখলাম। আচ্ছা, এর পরের প্রশ্নে আমি আসি, কালেকশন অফ পোয়েম অ্যান্থোলজি হচ্ছে আনসার। এটাও কিন্তু অপেক্ষাকৃত আমি বলবো যারা প্রিভিয়াস ইয়ার্স দেখে এসছে তাদের কিন্তু একটা আইডিয়া হয়ে গেছে, তবুও আমি এটাকে মডারেট লেভেলের মধ্যে মানে হচ্ছে রাখলাম। আচ্ছা, একটা কথা বলছি, প্রিভিয়াস ইয়ারের থেকে যে প্রশ্ন রিপিট করেছে সেই প্রশ্ন কখনোই কঠিন বলা যাবে না যদি প্রিভিয়াস ইয়ার এসে থাকে, ঠিক আছে? বাবরের মাসির ঠাকুরদার নাম কি ছিল, সেই কোশ্চেন আর কঠিন নয়। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন না পারা একটা অপরাধের মধ্যেই পড়ে যারা WBCS মেন্সের জন্য বসতে চাইছে। সুতরাং প্রিভিয়াস ইয়ারের যত কঠিন প্রশ্নই রিপিট হোক সেটা কিন্তু ইজি হিসাবেই কাউন্ট হবে, কারণ এটা এক্সপেক্টেড যে যারা WBCS মেন্সে বসতে যাচ্ছে তারা অ্যাটলিস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে এই পরীক্ষায় বসেছিল। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 19-এ যদি আসা যায়, তাহলে দেখো কি বলেছে, দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম। ঠিক আছে, এখানে তোমাদের অনেকের হয়তো সিডির মধ্যে একটু কনফিউশন হতে পারে, কিন্তু ক্লিয়ারলি একটু পড়লে বুঝতে পারবে এখানে অবশ্যই রাইট আনসার হয়ে যাচ্ছে অপশান ডি। আর এটাকে ইজির মধ্যে রাখতেই হবে, কারণ 4টে অপশান ট্যালি করলে ইজিলি আনসারটা বেরিয়ে যাচ্ছে।
এরপরে যদি আমি আসি অ্যাফুট, অ্যাফুটের মিনিংটা দেখো, দ্য গেম ইজ অ্যাফুট। এটা কন্টিনিউয়াস সেন্সে আসে, কিন্তু যারা একটু মানে হচ্ছে বিভিন্ন কোয়েশ্চেন প্র্যাকটিস করে তাদের মানে হচ্ছে জানে যে এইটা কিন্তু আর নিউ কেস বা ইনভেস্টিগেশন এটাই হবে আনসার। তবু এটাকে আমি বলবো না জানা থাকলে হয়তো পারবে না, এটাকে হার্ড লেভেলের মধ্যে রাখাই যায়। বেশ, 21 দেখো কি বলেছে। 21 বলেছে, দ্য ক্যান্ডিডেট ইজ সিটিং লেট ইন টু দ্য নাইট টু প্রিপেয়ার ফর দ্য এক্সামিনেশন। অবশ্যই বার্ন দ্য মিড নাইট অয়েল, খুব কমন ইডিয়াম, এটা খুব কমন ইডিয়াম বা ফ্রেজ বলতে পারো, ঠিক আছে। তো এক্ষেত্রে এটা ইজির মধ্যেই থাকবে। এরপর যদি আমরা চলে আসি 22-এ, আই উইল কল ইউ লেটার ড্যাশ আই অ্যাম ডান উইথ মাই কোর্স, মানে আমি তোমাকে কল করব যখন আমার কাজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখো মানে একটু টাফ মনে হতে পারে, কিন্তু যারা ইংলিশে একটু দক্ষ তারা এটা পারবে, কিন্তু সবার জন্য এটা নয়। তাই সবার রেসপেক্টে যদি আমি বলি এটা ভুল হয়ে যেতে পারে, যেহেতু এটা আমি হার্টের মধ্যে রাখলাম। এরপর যদি আমি দেখি অ্যাফ্লিকশান, অ্যাফ্লিকশান মানেটা কিন্তু স্টেট অফ পেন বা ডিস্ট্রেস বা গ্রিভ, এটাও কিন্তু না জানা থাকলে একটু করা মুশকিল, তাই এটাকে আমি হার্টের মধ্যে রাখলাম। আচ্ছা, 24-এর মধ্যে আমি এলাম। 24-এ দেখো কি মানে কি বলা হয়েছে, হিউমঙ্গাস। হিউমঙ্গাস দেখো, যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখেছে বা একটু কোয়েশ্চেন গো থ্রু করে তাদের রেসপেক্টে এটা কিন্তু কঠিন নয়, এক্সট্রিমলি লার্জ আর হিউজ। আর আমি এটা দেখলাম যে বেশিরভাগ এটা কিন্তু এই অ্যান্সারটা কিন্তু ঠিক করেছে, এটাকে কিন্তু তুমি কঠিন বলতে পারবে না। আচ্ছা, এরপরে আমি আসি 25। 25-এও দেখো আন্ডার প্লে মানে পরিষ্কার, রিপ্রেজেন্ট সামথিং অ্যাজ বিং লেস ইম্পর্টেন্ট দ্যান ইট রিয়েলি ইজ, সেটা কিন্তু আমরা আন্ডার প্লে বলি। তো এটাও কিন্তু করার মতো জায়গায় ছিল এই প্রশ্নটা, তাই আমি ইজির মধ্যেই রাখলাম। আচ্ছা, এরপরে আমি এগোলাম। বেশ, হু অ্যামং দ্য ফলোয়িং কল ডারউইন অ্যান্ড গান্ধী টু মহাত্মা। হ্যাঁ, এই প্রশ্নটা যারা হিস্ট্রি খুব ভালো করে পড়াশোনা করেনি তাদের একটু কনফিউশন হতে পারে, কারণ মহাত্মা গান্ধীকে মানে যদি বলি মহাত্মা উপাধি দিয়েছিলেন কে, আর এখানে বলেছে যে তোমার আরউইন এবং গান্ধীজিকে একত্রে মহাত্মা বলেছিলেন। তো এই প্রশ্নের উত্তর কিন্তু যারা হচ্ছে ভালো করে পড়েনি, বিভিন্ন আন্দোলন, সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট বা বিভিন্ন রাউন্ড টেবিল কনফারেন্স, তাদের পক্ষে বলা একটু মুশকিল। আমি এটাকে অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার, তো এটাকে আমি হার্ডের মধ্যেই রাখবো। আচ্ছা, ক্লাব ফুটবল, এটা খুব ইজি কোশ্চেন, এটা নিয়ে প্রচুরবার আলোচনা হয়েছে। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ওইভাবে হয় না যে তুমি পরীক্ষার আগে কয়েকটা ইনফরমেশন পড়ে গেলে সেটা হয়ে গেল। কারেন্ট অ্যাফেয়ার্স একটা ধারাবাহিক প্রস্তুতি, ঠিক আছে। প্রতিদিন আমাদের চারপাশে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো সম্পর্কে আমাদের ওয়াকিবহাল হওয়া অত্যন্ত দরকার। সময় বার করে আমাদের জেলায়, আমাদের রাজ্যে, আমাদের দেশে বা ইন্টারন্যাশনালি খুব ইম্পর্টেন্ট যেগুলো ঘটছে। তো ক্লাব ফুটবল চালু হওয়ার পরে যে চেলসি প্রথম জিতেছিল, যারা একটু স্পোর্টস নিয়ে খবর রাখে তাদের কিন্তু এই নামটা বলা উচিত নয় একবার শুনলে। ঠিক যেমন আরেকটা প্রশ্ন এখানে আছে, সেটাও আমি বলবো, সেটাও কিন্তু 2 বছর 3 বছরের পুরনো বললে হবে না। সেই কোশ্চেনগুলো এমন প্রশ্ন যেগুলো একবার যারা ঠিকঠাক শুনেছে তাদের কিন্তু মাথায় থাকবে, সাঁতার শেখা বা সাইকেল শেখার মতো এগুলো। আচ্ছা, দেখো এরপরের যে প্রশ্নটা আছে অড অন আউট, এখানে অড অন আউট তোমরা বিভিন্ন লজিক লাগাতে পারো, বাট আমার যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে যে একটা স্কোয়ার নাম্বার আছে বাকিগুলো নেই, তাই এখানে 28টাকে রাখবো এবং এটা অবশ্যই ইজি প্রশ্নের মধ্যে পড়বে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। এখানে অপশান এ অপশান বির মধ্যে একটু কনফিউশন হতে পারে, যারা পড়াশোনা করেছে তারা জানে অবশ্যই লোকাল কমিটির সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের জয়েন্ট ম্যানেজমেন্টের এটা হলো ব্যাপার। তাই এটাকে আমি মডারেট লেভেলের মধ্যে রাখলাম, কারণ অপশান এর সাথে মানে অনেকেরই গন্ডগোল হয়ে যেতে পারে। বেশ, 30, কোশ্চেন নাম্বার 30-তে যদি যাওয়া যায় তাহলে দেখো কি বলেছে। হ্যাঁ, এইটা কিন্তু দেখো এই বাজেট এই আমাদের যে সেন্সাস এটা নিয়ে যখন আলোচনা হয়েছে বহুবার, কিন্তু বিভিন্ন জায়গাতে আলোচনা হয়েছে যে এটা কিন্তু ডিজিটাল সেন্সাস, ফার্স্ট পেপারলেস সেন্সাস হতে চলেছে আমাদের। তো সেই কারণে এটা কিন্তু ইজি প্রশ্ন আমি বলবো, এটা কিন্তু কঠিন বলা যাবে না। তবু মানে যদি কেউ কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে একটু ওয়াকিবল না থাকে আশপাশের ঘটনা সম্পর্কে, তার রেসপেক্টে আমি মডারেট রাখলাম এটা, বাট এটা কিন্তু ইজি ছিল। আচ্ছা, 31-এ আমি যদি দেখি এইটা কিন্তু ইউএনও প্রতি বছরই মানে 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 তোমার কি বলে বিভিন্ন সালকে বিভিন্নভাবে ডিক্লেয়ার করে। এখানে ছিল ইন্টারন্যাশনাল ইয়ার অফ ওমেন ফার্মার্স, এটা না জানলে একটু সত্যিই করা মুশকিল, এটাকে হার্ড বলা যায়। বেশ, এরপর যদি আমি আসি 32, 32-তে কি বলেছে দেখো,
হ্যাঁ, এই প্রশ্নটাও কিন্তু ফিনল্যান্ডের তোমার যেটা বলেছে যে স্থায়ী ও তোমার ভূতাত্ত্বিক যে ভান্ডারটা চালু হয়েছে এটা কোথায় অবস্থিত, এটা না জানলে করা মুশকিল। এই প্রশ্নগুলোকে ইজি বলা যাবে না, এটা নিঃসন্দেহে হার্ড প্রশ্নের মধ্যেই রাখবো। হ্যাঁ, যারা একদম সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এক্সাম দেয়, কারেন্ট অ্যাফেয়ার্স ডিটেলসে পড়ে, তাদের রেসপেক্টে এটা কঠিন নাও লাগতে পারে, কিন্তু আমি মোটামুটি জেনারেলাইজ যারা ডাব্লিউবিসিএস দেয় তাদের রেসপেক্টে যদি দেখি, এই প্রশ্নটা মানে সচরাচর হয়তো কমন পাইনি বেশিরভাগই, তাই আমি হার্ড রাখলাম। দেখো, একটা কোয়েশ্চেন ইজি, মডারেট বা হার্ড বিভিন্ন জনের পার্সপেক্টিভে বিভিন্ন রকম হতেই পারে। কারোর মনে হতে পারে স্যার এটা বলছেন ইজি, এটা তো আমার হার্ড লাগছে। আবার অনেকে মনে হতে পারে এটা এটা হার্ড বলছেন, এটা তো আমি পড়েছি, এটা তো খুব ইজি প্রশ্ন। বাট আমি যারা ডব্লিউবিসিএস জেনারেলি দেয় তাদের পার্সপেক্টিভ থেকে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ, এটা হচ্ছে তোমার ট্রপিক অফ ক্যান্সারের কাছে কোনটা আছে। দেখো, এই প্রশ্নটাকে, এই প্রশ্নের মানে আনসার তো কৃষ্ণনগর হবে, কিন্তু এইটাকে আমি মডারেট এই কারণে বলবো, বারে বারে কিন্তু এই প্রশ্নটা নানানভাবে মানে প্রিভিয়াস ইয়ার্সে এলেও এখানে কাছে বলে দিয়েছে এবং দুর্গাপুর অপশানটাও রেখেছে। আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলে যে 5টা ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে, সেখানে নদিয়ার যদি হয় কৃষ্ণনগর, পশ্চিম বর্ধমান হলে সেখানে আসানসোল দুর্গাপুর, আর পূর্ব বর্ধমান হলে আমরা জানি আউসগ্রাম, এছাড়াও হচ্ছে বাঁকুড়ার উপর দিয়ে গেছে গঙ্গাজল ঘাটি এবং পুরুলিয়ার উপর দিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে দুর্গাপুর এবং কৃষ্ণনগরের মধ্যে কনফিউশন হতেই পারে, কারণ দুর্গাপুরের খুব কাছ দিয়েও গেছে, দুর্গাপুরের উপর দিয়েও গেছে, কিন্তু ক্লোজেস্ট বলেছে বলে এখানে কৃষ্ণনগর আনসার নিতে হবে। তাই এই প্রশ্নটাকে আমি মডারেট লেভেলে রাখলাম। আচ্ছা, এরপর যদি আমি চলে আসি কোয়েশ্চেন নাম্বার 34। কোয়েশ্চেন নাম্বার 34-এ কি বলেছে দেখো, এখানে কিন্তু যে কোনটা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ নয়, এইখানে কিন্তু না জানলে এটা তোমরা পারবে না। টোমাহক হবে হচ্ছে আনসার। থার্ড এবং টোমাকের মধ্যে একটা কনফিউশন আসতে পারে, মানে ইউএস এর রেসপেক্টে, কিন্তু এখানে তোমাকে সঠিকভাবে জানতে হবে ব্যাপারটা, ঠিক আছে? তাই এটাকে আমি একটু হার্ডের মধ্যে রাখলাম। আচ্ছা, এরপরে আমি আসি এই যে প্রশ্নটায়, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেদের কাছে এটা ইজি। সমান হচ্ছে এইচ ইন্টু নিউ। সেখান থেকে যদি আমি তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সিটা বসিয়ে দিই, তাহলে আনসার হয়ে যাচ্ছে 50H। কিন্তু অন্যান্য ব্যাকগ্রাউন্ডের রেসপেক্টে এটা কিন্তু যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল না তাদের একটু অসুবিধা হতে পারে, তাই এটাকে হার্টের মধ্যে রাখা যায়। আচ্ছা, 36-এ যদি চলে আসি, এটা একটা কোডিং ডেকোডিংয়ের প্রশ্ন। আমাদের স্মার্ট গাইডেন্সের ক্লাসে এই ধরনের অজস্র করানো হয়েছে এবং এটা কারোরই অসুবিধা হওয়ার কথা নয় হয়তো। এখানে যে লজিকটা দিয়েছি দেখো, এ থেকে বিতে গেছে মানে +1 হয়েছে, আবার তোমার এসছে পি থেকে ও মানে -1 হয়েছে, তারপরে আবার পি থেকে আর গেছে মানে +2, তারপরে দেখো -2, তারপরে +3 -3। এই লজিকটা হচ্ছে ফলো করেছে এবং সেই লজিক মেনটেন করলে তোমার বানানাটা হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, একটু দেখে নিও তোমরা, লজিকটা আমি বলে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে 37। যদি আমি আনসার দেখি, এখানে দেখো আমরা সবসময় স্মার্ট গাইডেন্সের ক্লাসে বলেছি যে যদি কোনো সিরিজ বাই চান্স, এটা তো ইজি ছিল, কঠিন হয়ে যায়, তাদের কমন ডিফারেন্স নিয়ে নিয়ে তোমরা করবে, তার কমন ডিফারেন্স আবার নেবে। অনেক সময় অনেক কঠিন লজিক যেটা হয়তো এক চান্সে ধরতে পারছো না, ইজি হয়েছে। এখানে দেখো কি বলেছিল, ডিফারেন্সগুলো যদি নিই 4, 6, 8, তাহলে 10 হবে, তাহলে 20 + 10 যদি করি 30 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে আমি চলে এলাম 38-এর প্রশ্নটা আমি বলতে পারি যারা এমসিকিউ একটু বেশি প্র্যাকটিস করেছে তাদের কাছে এটা কঠিন নয়। আচ্ছা, এই যে প্রশ্নটা, আচ্ছা এই দুটো প্রশ্ন কিন্তু ইজি লেভেলের, আমি একটু লিখতে ভুলে গেছিলাম, এটা এবং এটা দুটোই হচ্ছে ইজি প্রশ্ন। যারা মেন্সে বসবে তাদের এগুলো অবশ্যই পড়া উচিত। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু চাপাটি যে হচ্ছে আনসারটা, এটা হচ্ছে খুব একটা কমন প্রশ্ন নয়, ঠিক আছে? এটাকে আমি হার্ড লেভেলের মধ্যে রাখলাম। আচ্ছা, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল হচ্ছে আমাদের মেন যে চার প্রান্তে 4টে সড়ককে জয়েন করানো হয়েছিল। আমরা জানি অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই তার মধ্যে পড়ে। এটা অবশ্যই আনসার হয়ে গেল 39A। এই প্রশ্ন কিন্তু ইজি প্রশ্ন, জিওগ্রাফির খুব কমন প্রশ্ন এগুলো, প্রিভিয়াস ইয়ার্সেও একাধিকবার এসছে। আচ্ছা, নেভার অ্যালোন এআই এই অ্যাপটা কোন অর্গানাইজেশন লঞ্চ করেছে? এটা এইমস নিউ দিল্লি। এই প্রশ্নের উত্তর না জানলে করা মুশকিল আছে, তাই হার্ড। 41-এ যদি আমি চলে আসি, তাহলে দেখো এখানে আজাদ হিন্দ রেডিও, এইটা কিন্তু আজাদ হিন্দ রেডিও যারা একটু নেতাজি সুভাষচন্দ্র বসু পড়েছে, বার্লিন রেডিওর কথা তারা শুনেছে, তাই এই প্রশ্নটাকে কখনোই কঠিন বলা যাবে না। আচ্ছা,
বুদ্ধিস্ট কাউন্সিলের প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলের এইটা আমরা তো অজস্রবার এগুলো পড়েছি যে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল মানেই মহাকাশ্যপ, সেকেন্ড মানেই সভাকর্মী, থার্ড মানেই তিস্য, আর ফোর্থ মানেই হচ্ছে বসুমিত্রা রস্যঘোষ। ভেরি ইজি প্রশ্ন, ঠিক আছে, এটা অবশ্যই ইজি। এরপরে যদি আমি চলে যাই কোয়েশ্চেন নাম্বার 43-তে, 43-তে দেখো, হ্যাঁ এই যে প্রশ্ন আমাদের স্মার্ট গাইডেন্সে যখন আমরা প্রফিট অ্যান্ড লস করিয়েছি তখন কিন্তু এইগুলো একদম করিয়ে দেওয়া অঙ্ক, যে যখনই দুটো জিনিস সেম তোমার হচ্ছে সেলিং প্রাইস হচ্ছে এবং একটাতে একটা পার্সেন্টেজ প্রফিট হচ্ছে, সেম পার্সেন্টেজ লস হয়ে যাচ্ছে একটাতে, আমাদের ফর্মুলা কি সবসময় লস হয় এবং সেটা হচ্ছে -x²/100। এক্সের জায়গায় 10 বসিয়ে দিলে হয়ে যাবে তোমার হচ্ছে -1% হচ্ছে আনসার, ঠিক আছে, কিচ্ছু নেই অঙ্কটা। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এবং এটা হচ্ছে অবশ্যই ইজি, একদম কমন প্রশ্নের মধ্যে এগুলো পড়ে তোমার হচ্ছে প্রফিট অ্যান্ড লসের। বেশ, এরপরে আমি চলে যাই কোয়েশ্চেন নাম্বার 44-এ। 44-এ দেখো, হ্যাঁ 44-এর প্রশ্নটাও যেটা আছে সেটা হচ্ছে অবশ্যই আনসার হচ্ছে মোহন সিং। আমরা কিন্তু ক্লাসে কিন্তু একাধিকবার এই জায়গাটা বলেছি যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করার পরে মোহন সিং যখন বুঝতে পারলো যে জাপানিদের ইন্টেনশনটা আলাদা, তখন কিন্তু তিনি সারেন্ডার করে দেন, তখনই তাকে অ্যারেস্ট করা হয় এবং তারপর এটা আসে রাসবিহারী বসুর হাতে, তিনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ তৈরি করেন, পরবর্তীকালে সেটা নেতাজির হাতে হস্তান্তর করা হয় এবং নাম হয় আজাদ হিন্দ ফৌজ। তাই আজাদ হিন্দ ফৌজ যখন হচ্ছে পরবর্তীকালে গিয়ে হচ্ছে আত্মসমর্পণ করছে, রেড ফোর্টে তার ট্রায়াল হচ্ছে, সেখানে কোথায় ক্যাপ্টেন মোহন সিং? সেখানে আমরা তিনটে বিখ্যাত নাম পাই, প্রেম সেহগাল, শাহনওয়াজ খান এবং জিএস থিলন, সেই তিনটেই অপশানে আছে, তাহলে অবশ্যই এখানে আনসার হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং। এটা আমাদের ক্লাসে পড়িয়ে দেওয়া জিনিস, এটা কিন্তু ইজির মধ্যেই রাখবো, যারা একটু মানে হিস্ট্রি পড়েছে তারা এগুলো জানে। আচ্ছা, 45 যদি আমি দেখি, এটা আনসার হবে 15-20%, এটাকে আমি মডারেট লেভেলে রাখলাম। সোলার নিয়ে বর্তমানে প্রচুর আলোচনা চলছে, তারা একটু খোঁজ রেখে তারা হয়তো পারবে, কিন্তু সবার পক্ষে এটা ইজি নয়। 46-এ আমি চলে আসি। 46-এ দেখো কি বলেছে, হ্যাঁ ইন্ডিভিজুয়াল সত্যবাবু আচার্য বিনোবা ভাবে, পিএসসি অজস্রবার এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে দিয়েছে, এটা খুব কমন একটা প্রশ্ন, ইজি। আমরা এটা জানি যে আচার্য বিনোবা ভাবে ফার্স্ট, সেকেন্ড ছিল জওহরলাল নেহরু এবং থার্ড যদি সেই থার্ডের নামটাও কিন্তু আমরা জানি, তার নাম ব্রহ্মদাস, তাই তো? তো সেটা একদম ইজি প্রশ্ন এগুলো। আচ্ছা, 47-এ চলে আসি। 47-এ দেখো কি বলেছে, যে এখানে বলেছে যে কোনটা হচ্ছে, আমাকে বলছে ভেহিকেল কারেন্সি। ভেহিকেল কারেন্সি হচ্ছে অবশ্যই ডলার হবে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট কারেন্সি একটা। তো তো সেই কারণে আমরা যদি বলি তাহলে কিন্তু তাহলে কিন্তু এক্ষেত্রে আনসারটা হয়ে গেল অপশান ডি। অপশান ডি হয়ে গেল কিন্তু এক্ষেত্রে রাইট আনসার। এটাকে না জানলে পারা মুশকিল, এটাকে আমি হার্ডের মধ্যে রাখলাম। আচ্ছা, 48-এ যদি চলে আসা যায়, তাহলে দেখো 48-এ নিপা ভাইরাস বাদুড়ের সাথে সংরক্ষিত, এই জিনিসটা বলো, যারা একবার শুনেছে ভুলবে যে নিপা ভাইরাস কি কারণে হয়েছিল। একবার যারা শুনেছে নিপা ভাইরাস বাদুড়ের কারণে হয়েছিল, এটা নিয়ে কত চর্চা হয়েছে যখন মানে হচ্ছে নিপা ভাইরাস হচ্ছিল। তাহলে এই প্রশ্ন তুমি বলবে যে হচ্ছে মানে যে এগুলো অনেক আগের প্রশ্ন, এগুলো কমন নয়, কারেন্ট অ্যাফেয়ার্স নয়, মানে কমন, এগুলো তো বলা যাবে না একবার শুনলে। আচ্ছা, জিঞ্জার নিয়ে তোমার হচ্ছে পরের প্রশ্নটা আছে, জিঞ্জারের কেন কাণ্ড, ঠিক আছে, কারণ অবশ্যই এখানে নোট এবং অ্যান্টি নোট আছে এবং এটা ইজি প্রশ্ন, এই কারণে প্রিভিয়াস ইয়ার্সের রিপিট প্রশ্ন এটা, ঠিক আছে। আচ্ছা, 50-তে যদি আমি চলে আসি, ধরতে কি আবরা, পিএসসি দিয়ে দিয়ে ক্লান্ত, এটা বিরসা মুন্ডা একাধিকবার রিপিট হয়েছে। আচ্ছা, 51-এ আমি চলে আসি। 51-এর কোয়েশ্চেনটাকে আমি মডারেট লেভেলে মানে হচ্ছে রাখবো। দেখো, যারা পারমুটেশন কম্বিনেশন জানে বা করেছে তাদের কাছে n-1 ফ্যাক্টরিয়াল ইজিলি তারা বলে দিতে পারে, কিন্তু যারা জানে না তাদের রেসপেক্টে যদি আমি দেখি, একটা কিন্তু যদি যেটা বলেছে সেটা কিন্তু যদি একটু ধৈর্য ধরে পড়ে, ভয় না পেয়ে গিয়ে, তাহলে কিন্তু আনসারটা করা যেত। দেখো, 3টি এনভেলপ, তাদের একটা নির্দিষ্ট এতে তোমার হচ্ছে ভর্তি হয় ঠিকানাতে, তাহলে আমি ধরলাম ধরো এ, বি আর সি, 1, 2 আর 3। এই 1, 2, 3 হচ্ছে ধরো তিনটে চিঠি, আর তাদের জন্য যে অ্যাড্রেসটা অ্যাসাইন করা আছে, 1-এর জন্য এ, 2-এর জন্য বি আর সি এর জন্য 3, তাহলে এইটা আমার দেয়া আছে, ঠিক আছে, এটা ফিক্সড, এটা হচ্ছে ঠিক মানে সঠিক। কিন্তু আমাকে কি বলেছে, আমি সঠিকে ভরবো না। তাহলে দেখো, 1টা আমি এতে ভরতে পারছি না, কারণ 1-এর জন্য এটাই অ্যাসাইন করা আছে, তাহলে 1টা আমি কোথায় ভরতে পারি, আইদার বিতে ভরতে পারি,
অথবা সিতে ভরতে পারি, এই দুটো কেস। কারণ ওয়ানটা আমি এতে ভরতে পারছি না। এবার দেখো ওয়ানটা যদি আমি বিতে ভরে দিই, ফার্স্ট কেসটা দেখো, ওয়ানটা যদি আমি বিতে ভরে দিই তাহলে আমার মানে হচ্ছে কি থাকছে 2 আর 3। তাহলে সিতে আমি কি রাখবো, সিতে আমি 3 রাখতে পারি, তাহলে তো ঠিক হয়ে যাচ্ছে। তাহলে সিতে অবশ্যই আমার রাখতে হচ্ছে 2, আর 3টা চলে আসছে এখানে। আবার দেখো সেকেন্ড কেসটাতে ওয়ানটাকে, তাহলে এইটা গেলো তোমার কেস নাম্বার 1। আর পরের কেসটাতে দেখো আমি হচ্ছে 1 নম্বরটাকে সিতে রেখেছি, তাহলে আমার কাছে আছে 2 আর 3। এবার বলো বিতে আমি কোনটা রাখবো, বিতে আমি 2 রাখতে পারবো না, বির জন্য তো 2টাই নির্দিষ্ট, তাহলে বিতে আমি 3 রাখবো, এখানে 2 রাখবো। এই দুটোই কেস দেখো, এই দুটো কেসের বাইরে আর কোনো কেস কিন্তু সম্ভব নয়। তো অবশ্যই এখানে আনসার হয়ে যাবে 2। এটা কিন্তু পারমিশন কমিশন না জানলেও একটু যদি কোশ্চেনটা পড়া যায় অনেকেই হয়তো করতে পারবে ঠান্ডা মাথায়। তবু এটাকে আমি ইজি কোশ্চেন অবশ্যই বলবো না, এই কোশ্চেনটাকে আমি মডারেটই বলবো। হার্ড এই কারণে বলছি না, এটা কিন্তু একটু ভেবে করা যেত পারমিশন কমিশন না জানলেও। বেশ, আচ্ছা 52তে যদি আমি চলে আসি, তাহলে 52তে দেখো এখানে তোমার যেটা বলেছে বয়েজ অ্যান্ড গার্লসের যে ব্যাপারটা বলেছে, আচ্ছা একটু যদি আমি লিখি, এইগুলো সব আমাদের ক্লাসে করিয়ে দেওয়া জিনিস। অ্যালিগেশন বারংবার করানো হয়েছে, এখানে আমরা অ্যালিগেশনের কনসেপ্টই অ্যাপ্লাই করব। আচ্ছা বয়েজ বলেছে কত 52 দেখো, আর গার্লস বলেছে কত, গার্লস হচ্ছে 42। বেশ, অ্যালিগেশনের এটা মানে মানে মিডিলটা অবশ্যই এই দুটোর মধ্যে হয়, হ্যাঁ মধ্যে আছে। তাহলে এটা আমরা বিয়োগ করে কোথায় লিখি, এইখানে 2, এটা বিয়োগ করে লিখি আমার এইখানে 8। তাহলে দেখো রেশিওটা হচ্ছে 8:2, মানে হয়ে যাচ্ছে আমার 4:1। আর 4:1 মানেই তাহলে বয়েজের মানে তোমার যে পার্সেন্টেজটা 100 × 4/5 করলে 80% চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু ইজি প্রশ্ন, যারা অ্যালিগেশন করেছে একদম বেসিক প্রশ্ন তাদের কাছে। আচ্ছা ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট বলেছে ইন্টারিম গভর্নমেন্ট, এটাও কিন্তু ইজি প্রশ্ন বলবো, কারণ হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট আমরা জানি 2 সেপ্টেম্বর 1946 যখন তৈরি হয়, তার একটা লম্বা আমরা লিস্ট অনেক সময় পড়ি যে কে কোন ডিপার্টমেন্ট পেয়েছিল, সেখানে সব থেকে প্রথম যে লাইনটা পড়তে হয় সেটা হলো ভাইস প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহরু। অন্য মিনিস্ট্রি দিলে তাও কঠিন বলা যেত, কিন্তু এইটা দিয়েছে, এটাকে কখনোই কঠিন বলা যাবে না। আচ্ছা 54-এ আমরা চলে আসি। 54-এ দেখো বলেছে স্ক্রিপ্ট অফ সাঁওতাল ল্যাঙ্গুয়েজ অলচিকি, এটা এমসিকিউ রেসপেক্টে কমন প্রশ্ন, কিন্তু অনেকের একটু যারা প্র্যাকটিস কম হয়েছে তারা কঠিন লাগতে পারে, এটাকে আমি মডারেট লেভেলে রাখলাম। আচ্ছা যদি আমি 5-এ চলে আসি, দেখো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আর নেট ডোমেস্টিক প্রোডাক্টের ডিফারেন্স, ডেপ্রিসিয়েশন, এটা ইজি প্রশ্ন, ইকোনমিক্সের একদম বেসিক কনসেপ্টের জায়গা। কারণ আমরা জানি যে গ্রস থেকে যখন নেটে যাচ্ছি, সেটা ডোমেস্টিক প্রোডাক্টে হোক বা ন্যাশনাল প্রোডাক্টের ক্ষেত্রে হোক, জিডিপি বা জিএনপি থেকে যখন এনডিপি বা এনএনপিতে আমরা যাবো, কি বিয়োগ করতে হয়, ডেপ্রিসিয়েশন বা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স, সেটাকে আমরা সিসিএ বলি, তাই তো? খুব কমন প্রশ্ন এটা। আচ্ছা তারপরে যদি আমি দেখি 56-এ দেখো জারোয়ারা কোথায় থাকে, জারোয়ারা থাকে অবশ্যই আন্দামানে, এবং এটা অবশ্যই ইজি প্রশ্ন, খুব ইজি প্রশ্ন। এর কারণ হচ্ছে আমরা জানি যে, তাও যদি বলতো আন্দামানের কোনো স্পেসিফিক ভাগ, তবু একটু ভাবতে হতো, যেমন সাউথ আন্দামানে থাকে জারোয়ারাস, তাই তো? সেন্টিলিসা থাকে হচ্ছে নর্থ আন্দামানে, সম্পেন থাকে ওখানে, অঙ্গি থাকে, ঠিক আছে, কার্নিক কভারে। এখানে কিছুই কোনো ভাগ বলেনি, শুধু বলেছে জারোয়ারা মানে কোথায় থাকে বলে আন্দামান দিয়েছে, আন্দামানের কোনো ভাগ নেই। তাহলে এটা ইজি প্রশ্ন, ভেরি ইজি প্রশ্ন। আচ্ছা 57 যদি দেখি, 57টা এখানে আনসার হয়ে যাচ্ছে বাইসাইকেল, কারণ বাকিগুলো সব তোমার হচ্ছে ফুয়েলে চলছে, বাইসাইকেলের জন্য কোনো ফুয়েল আমাকে ইউজ করতে হচ্ছে না। তবু এটাকে আমি মডারেট এই কারণে বলবো যে অপশান এর সাথে অনেকে গুলিয়ে যেতে পারে, তারা হয়তো ভাবতে পারে 3টা গাড়ি, মানে হচ্ছে মানে ওয়ান টাইপ অফ গাড়ি এগুলো, তো যাই মানে যারা একটু তোমার রিজনিং প্র্যাকটিস করে তারা এটা পারবে, তবু আমি মডারেট লেভেলে রাখলাম এটাকে। আচ্ছা 58-এ যদি আমি চলে আসি, দেখো 58-এ কোনটা লস অফ ওয়েলথের সাথে রিলেটেড, এখানে অপশান বি অপশান ডির মধ্যে কনফিউশন হতে পারে, কিন্তু এখানে রাইট অ্যান্সার অবশ্যই জেনারেল ইন্স্যুরেন্স। জেনারেল ইন্স্যুরেন্স হচ্ছে রাইট অ্যান্সার, এটাকে মডারেট লেভেলে রাখা যায়। আচ্ছা এরপরে আমি চলে আসি 59-এ। 59-এর অঙ্ক ইজিয়েস্ট অঙ্ক বললেও তোমার হচ্ছে ভুল বলা হবে, যারা হচ্ছে মানে হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স প্র্যাকটিস করানোর সময় একদম শুরুতেই অঙ্কগুলো করানো হয়, আমাদের ক্লাসেও কিন্তু বহুবার কিন্তু এটা করিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা আমাদের ক্লাস করেছো এই প্রিলি ক্লিয়ার করা, তাদের কাছে কিন্তু সেই অর্থে কোনো ব্যাপার হবে না, কারণ হচ্ছে বহু জিনিস কিন্তু কমন, আজকে আমি এক্সপ্লেন করতে করতে যাচ্ছি। কিছু প্রশ্ন কঠিন দিয়েছে বলে সেটাকে কিন্তু প্রিলি পাস করা যাবে না এটা নয়, যারা কিন্তু সিরিয়াসলি মানে একটু প্রিপারেশন নিই তারা কিন্তু প্রিলির মানে তোমার কাট আপটা কোয়ালিফাই করার মতো জায়গাতেই ছিলে, যদি ঠান্ডা মানে মাথা ঠান্ডা রাখতে পারো এক্সামিনেশন হলে। আচ্ছা দেখো আমি এটা কেটে দিলাম, 5, এটা গেল 4, 5, 6,
তাহলে আনসার হয়ে যাচ্ছে 24। এই যে ফর্মুলা টু এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে হাফ গেছে এই ডিস্টেন্সে, হাফ গেছে ওই ডিস্টেন্সে, বা অনেক সময় বলা হয় যে মানে এই পথে গেছে এই পথে, সরি এই স্পিডে গেছে এই স্পিডে ব্যাক করেছে, সব সময় আমরা এই ফর্মুলাটা ইউজ করি, টু এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এরপরে আমরা চলে যাই অপশান, মানে সরি তোমার কোয়েশ্চেন নাম্বার 60। কোয়েশ্চেন নাম্বার 60 যে প্রশ্নটা আছে যে কোন ইন্দো গ্রিক শাসক তোমার কৃষ্ণ আর বলরামের প্রতিকৃতিযুক্ত মুদ্রা চালু করেছিলেন, এটার আনসার হয়ে যাবে অপশান বি, এগাথোক্লেস। কিন্তু এটা কঠিন প্রশ্ন, ঠিক আছে, এটা না জানলে এটা পড়া খুবই মুশকিল, রিলি রেসপেক্ট, এটা বেশ কঠিন প্রশ্ন। আচ্ছা, অ্যানার্কিয়াল বা রিভলিউশনিক রাইমস, এই একটা কি রাউলাট অ্যাক্ট হবে না, তোমরা বলো? এই রাউলাট অ্যাক্ট ছাড়া কোন অ্যাক্টে তুমি বলবে মানে হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে, বলো? কতবার আলোচনা করা হয়েছে ক্লাসে এই জিনিসটা নিয়ে। মহাত্মা গান্ধী এটাকে তোমার হচ্ছে বলেছে উকিল নেহি, আপিল নেহি, দলিল নেই, ব্ল্যাক অ্যাক্ট বলা হয়েছে এটাকে, অবশ্যই রাউলাট অ্যাক্ট, এটাকে তুমি কখনোই কঠিন প্রশ্ন বলতে পারবে না। আচ্ছা, আনঅর্গানাইজ সেক্টরের কোনটা প্রবলেম নয়? দেখো এখানে যারা আনঅর্গানাইজ সেক্টরের সাথে যুক্ত থাকে, লো প্রোডাক্টিভিটি অবশ্যই তো একটা সমস্যা, উৎপাদন সেখানে কি ঠিকঠাকভাবে হয়? আচ্ছা, তারপরে তুমি দেখো লো টেকনোলজি, অবশ্যই সেখানে তো ভালো টেকনোলজি ইউজ করা হয় না, লো ওয়েজেস, তাদের মজুরি অবশ্যই কম, কিন্তু এই হাই ট্যাক্সেশনটা তাদেরকে ডিরেক্টলি এফেক্ট করে, তাদের মধ্যে কটা লোক ট্যাক্স, হ্যাঁ তুমি আবার বলতে পারো যে জিএসটি সবার ক্ষেত্রে সমানভাবে অ্যাপ্লিকেবল, কিন্তু দেখো একটু ঠান্ডা মাথায় যদি তুমি ভাবো বাকি তিনটে অপশান কিন্তু এলিমিনেট করে এই হাই ট্যাক্সেশন জিনিসটা করা যেত, তবু এটাকে আমি মডারেট লেভেলে রাখবো, ইজি না বলে। আচ্ছা, এরপরে 63 কিন্তু যদি তুমি অপশান দেখো, যদি তুমি নাও জানো যে কে কোহিনূর দিয়েছিল মানে আমাদের শাহজাহানকে, তাহলেও দেখবে যে মুরা কি করে হবে, দারাশিকো, অরঙ্গজেবেরাও মানে হচ্ছে পরে আসছে, একমাত্র মীর জুমলা কিন্তু এখান থেকে প্রেডিক্ট করা সম্ভব, তবু আমি এটাকে মডারেট লেভেলে রাখলাম। আচ্ছা, 64 যদি আমি যাই, তাহলে টোটোরা থাকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, জিওগ্রাফির একদম বেসিক প্রশ্ন, ওয়েস্টার্ন পার্ট অফ তোরসা রিভার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে টোটোরা বাস করে, ঠিক আছে, এটাকে কঠিন বলা যাবে না, ইজি। আচ্ছা, এরপরে যদি সরগি আজম, বলো সরগি আজম যে শেরশাহ, এই প্রশ্নটা কি যারা মেন্সে বসবে তাদের রেসপেক্টে কঠিন বলা যায় কখনোই? তোমরাই বলো, মানে হচ্ছে বিচার করে। আগার 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 এটা কিন্তু, হ্যাঁ এটা যারা বায়োলজি ঠিকঠাকভাবে পড়েনি তাদের পক্ষে বলা একটু মুশকিল, ঠিক আছে, তো বায়োলজি যারা পড়েছে তাদের পক্ষে ইজি, এটাকে আমি মডারেট লেভেলে রাখলাম, এটা ইজি বলা যাবে না। আচ্ছা, লিডার অফ খেরোয়ার অর সাফা মুভমেন্ট, ঠিক আছে, এই যে প্রশ্নটা, এটার আনসার হচ্ছে তোমার ভগীরথ মাঝি, এটাকে আমি কঠিন বলবো, যারা সচরাচর প্রচুর মুভমেন্ট বা যে ট্রাইবাল মুভমেন্ট পড়ে যায়নি, খুব কমন ট্রাইবাল মুভমেন্ট, এটা কখনোই নয়। আচ্ছা, এরপর যদি আমি 68-এ চলে আসি, 68 তোমরা এইটি একটু ঠান্ডা মাথায় ড্র করবে, ড্র করলে দেখবে যে আনসার যে স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে ওটা কিন্তু চলে আসছে তোমার ওয়েস্টে, আমি আর ড্র করছি না, জাস্ট তোমার 500,000 ছেড়েও যদি তুমি এমনিও ড্র করো, তাহলে কিন্তু তুমি কিন্তু আইডিয়াটা পেয়ে যাবে যে ওয়েস্ট দিয়ে অপশান একটাই আছে, এটা কিন্তু কঠিন ছিল না এই প্রশ্নটা, এটা কঠিন ছিল কখনোই না, তবু আমি এটাকে মডারেট লেভেলে রাখলাম, কারণ প্রশ্নটা বড়, দেখে অনেকে ঘাবড়ে যেতে পারে, ঠিক আছে। 69-এ আমি আসি, 69-এ দেখো এই প্রশ্নটাকে তোমরা কঠিন বলবে, আমরা জানি যে কটা কান্ট্রি ভেটো দিতে পারে বলো, ইউএসএ, ইউকে, ফ্রান্স, তোমার হচ্ছে চায়না, রাশিয়া, তো দেখো তার মধ্যে যে বাকি অপশানগুলো ছিল, নেদারল্যান্ডস তার ভেটো পাওয়ারই নেই, ইউক্রেন ভেটো পাওয়ারই নেই, পাকিস্তান ভেটো পাওয়ারই নেই, তাহলে এটা কারেন্ট অ্যাফেয়ার্স জানার প্রয়োজন নেই, এটা তোমার কিন্তু কমন সেন্স থেকে আসছে, যারা ইউনো সম্পর্কে একটু আধটু জানে, তাহলে এটা অবশ্যই এই প্রশ্নের মধ্যে পড়বে। আচ্ছা, 70 বলেছে, দেখো সেক্স রেশিও মানে প্রতি 1000 মেলে ফিমেল, বলো এই প্রশ্নগুলোকে কি বলবে? এই প্রশ্নগুলো কি তোমরা কি ইজি বলবে না? সেক্স রেশিও থেকে কত ডেটা ওরিয়েন্টেড প্রশ্ন হয়, সেখানে জাস্ট সেক্স রেশিও কাকে বলে তার মানে তার উপর বেস করে প্রশ্ন দিয়েছে। আচ্ছা, 71-এ কি বলেছে দেখো, 71, হ্যাঁ এই কার্বন কোথায় সবচেয়ে বেশি সঞ্চিত আছে, এই প্রশ্নটা না জানলে করা মুশকিল, ঠিক আছে, যদি তোমরা লাস্ট ফরেস্ট রিপোর্ট ব্লু কার্বন এই কনসেপ্টগুলো না থাকে তাহলে সত্যি এটা করা মুশকিল, এটাকে হার্ডের মধ্যে রাখতেই হবে। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা দেখো, এই প্রশ্নটায় কিন্তু
তোমার ধর এখান থেকে মানে যাচ্ছে একটা সেমি সার্কুলার পাথ আসছে, তাহলে রেডিয়াস যদি আর হয়, এটা তোমার 2r হয়ে যাচ্ছে, কিন্তু এটা এইদিকে কাজ করে, তো হ্যাঁ তাহলে এখানে আনসার 0 হয়ে যাচ্ছে। এফএস কস থিটা মানে তোমার দেখো, কিন্তু একটা জিনিস দেখো, মানে হচ্ছে তোমার সার্কুলার মানে হচ্ছে পাথের ক্ষেত্রেও যদি তোমার হচ্ছে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে যেহেতু, তাই এখানে 0 আনসার হবে। কিন্তু এইটা আমি বলবো যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় তাদের পক্ষে সত্যি একটু করা মুশকিল, তাই এটাকে আমি হার্ডের মধ্যে রাখলাম। এখানে কিন্তু কার্য হচ্ছে না, তাই তো তোমার ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে গেছে। বেশ, এরপরে দেখো 73-তে আমি চলে আসছি। 73-তে যে তোমার যেটা বলেছে এটা ইজি প্রশ্ন, একদম ইজি প্রশ্ন, কারণ আকবরের সাথে ফতেপুর সিক্রি অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তার গুজরাট ভিক্টরি, তারপরে ফতেপুর সিক্রিতে বুলান মানে হচ্ছে দরওয়াজা তৈরি, এগুলো আমরা প্রত্যেকেই পড়েছি একবার পড়ানোর সময়। তাহলে সেখানে ফিরোজ শাহগুলো কীভাবে আসবে? আমাদের ক্লাসে এটা বহুবার আলোচনা করা হয়েছে স্মার্ট গাইডেন্সে। আচ্ছা, এরপরে আমি এলাম 74-এ। 74-এর প্রশ্নটা কমন প্রশ্ন আমি বলবো না, কিন্তু যদি তুমি কমন সেন্স অ্যাপ্লাই করো তাহলে দেখবে বাকি অপশানগুলো এলিমিনেট হয়ে যাচ্ছে, এই অপশানটাই একমাত্র দাঁড়াচ্ছে। তবু এটাকে মডারেট বলবো, এটাকে ইজি বলা যাবে না। আচ্ছা, 75-এ আমি এলাম। 75-এ দেখো কোন উর্দু কবিকে গোলটেবিল বইটাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? মোহাম্মদ ইকবাল। সব মানে সবার রেসপেক্টে এটা হয়তো মোহাম্মদ ইকবালের নাম আমরা শুনেছি বিভিন্ন এতে, মানে হচ্ছে তোমার বারংবার, তবু আমি এটাকে মডারেট লেভেলে রাখলাম। আচ্ছা, 76-এ কনস্টিটিউশনের একদম বেসিক যে পার্ট 5-এ ইউনিয়ন থাকে, ঠিক আছে, এটা ইজি প্রশ্ন, এটা একদম বেসিক প্রশ্ন। পলিটিতে পার্টস পড়ানোর সময় এগুলো সব আমাদের ক্লাসে কিন্তু বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর যদি আমি চলে আসি, দেখো কোনটা হচ্ছে ঠিকঠাকভাবে ম্যাচ করছে না। ফাইন্যান্স কমিশন 280, ফাইন্যান্স কমিশন 280, এটা বহুবার পরীক্ষা এসেছে, তাহলে অন্যদিকে তাকানোর দরকার নেই, ঠিক আছে। 77-এর হয়ে গেল তোমার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ইজি প্রশ্ন। চেম্বার অফ প্রিন্সেস, হ্যাঁ প্রিন্সলি স্টেটস থেকে প্রশ্নটা দিয়েছে, এই প্রশ্নটা না জানলে সত্যিই করা মুশকিল। এটা 1920-21 নাগাদ হয়েছিল, এটাকে কিন্তু নিঃসন্দেহে হার্ড প্রশ্ন বলাই যায়, প্রিলি রেসপেক্ট এটা সত্যিই হার্ড প্রশ্ন।